আসসালামু আলাইকুম। শেয়ার মার্কেটের সাথে সংশ্লিষ্ট ভাই ও বোনেরা, আপনাদের সাথে আমি আছি। একটু চেষ্টা করছি আমার ক্ষুদ্র নলেজ থেকে। আমি যে সফটওয়্যারটা, যে ওয়েবসাইটটা তৈরি করেছি অ্যানালিসিসের জন্য, এটার বিভিন্ন টুলসগুলো আপনাদেরকে অবগত করা, যাতে করে আপনারা সেগুলো ব্যবহার করে আপনারা তো শেয়ার মার্কেটের সাথে যারা অ্যানালিস্ট আছেন বা যারা এমনি বিনিয়োগকারী বা নতুন যারা বিগিনার আছেন, বিশেষ করে যারা বিগিনার আছেন, নতুন শুরু করছেন কিছুদিন হলে অথবা নতুন করে শুরু করতে যাচ্ছেন, তাদের এই বিষয়গুলো জানা জরুরি। এবং আমার যে ওয়েবসাইট আছে সেখানে যে টুলসগুলো আছে এগুলো আপনি কিভাবে ব্যবহার করে আপনি প্রয়োজনীয় তথ্যগুলো পাবেন, সেগুলো আমি আপনাদেরকে একে একে জানাচ্ছি। তো আজকের এই ধারাবাহিকতায় গত খুঁটিনাটি পর্বে আমি আপনাদেরকে বেসিক যে ইনফরমেশনগুলো কোম্পানির গঠন, অনুমোদিত মূলধন, পরিশোধিত মূলধন, নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং অর্থাৎ কতগুলো শেয়ার বাজারে ছাড়া আছে, তার লাস্ট এজিএম ডেট এবং কোন অর্থ বছরের এজিএমটা হয়েছে, এটার গুরুত্বগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি। যে যে কোনো শেয়ারের ক্ষেত্রে আমরা যখন বিনিয়োগ করি তখন আমাদের উদ্দেশ্য কি থাকে। একটা ডেইরি ফার্ম যখন কেউ করে, তখন যদি সে মোটা তাজাকরণের উদ্দেশ্য থাকে তার, তাহলে সে গরুটা কিনবে, লালন পালন করবে এবং একটা নির্দিষ্ট সময় সে হয় কুরবানির সময় বা ইয়ের সময় সে সেল করবে, করে সে ক্যাশ করবে টাকা। আর একটা ডেইরি ফার্ম থাকে, সে তো দুধের গরু পালে, তার উদ্দেশ্য হলো সে দুধ হবে, দুধ বিক্রি করবে, সেখান থেকে বাচ্চা হবে, অর্থাৎ সে দুধ রেগুলার ক্যাশ ফ্লো পাবে এবং সে পাশাপাশি তার গ্রোথ হবে। সে হচ্ছে বাচ্চা দিবে, সেই বাচ্চাগুলো বড় হলে সেগুলো আবার তার সংখ্যায় বাড়বে, সেখানে সে বিক্রি করতে পারে, সেগুলো রাখতে পারে। ঠিক শেয়ারও তাই। আমরা যখন একটা শেয়ার কিনতে যাই তখন আমাদের উদ্দেশ্য, দুই রকম উদ্দেশ্য থাকতে পারে। একটা হলো আমি কোনো ডিভিডেন্ডের আশা করতেছি না, আমি কোনো নগদ ডিভিডেন্ড আমার চাই না, আমি সেই গরু মোটা তাজাকরণের প্রকল্পের মতো, যে আমি এটা ইনভেস্ট করছি, দাম বাড়বে তখন আমি সেল করে দেবো, জাস্ট গরু মোটা তাজাকরণের মতো আমি টাকাটা খাটিয়ে রাখছি। খালি পার্থক্য হলে এখানে আপনাকে রেগুলার একবার টাকাটা খাটাবেন, আর রেগুলার গরুতে যেমন আপনাকে নিয়মিত চর্চা করতে হচ্ছে, এখানে তা নয়। তবে কি করতে হবে, আপনাকে সময় দিয়ে আপনাকে সবসময় খোঁজ খবর রাখতে হবে, মার্কেট আপডেট থাকতে হবে সবসময়। আদারওয়াইজ আপনি কখন কি ঘটে যাবে, আপনি একটা মুহূর্তে, ইনফরমেশনই মানি এখানে। শেয়ার মার্কেটে একটা ইনফরমেশনে আপনার শেয়ারের দাম বহুগুণ বেড়ে যেতে পারে, আবার বহুগুণ কমে যেতে পারে, যে কারণে আপনাকে সবসময় আপ টু ডেট থাকতে হবে। এই নলেজ, এটাতে যেহেতু আপনি ইনভেস্ট করেন বা পেশা হিসেবে নেন বা নেশা হিসেবে নেন, যেভাবে হোক আপনাকে তথ্যগুলো আপডেট করতে হবে। তো আমি বেসিক্যালি এখন আমার এখানে যে টুলস আছে, গতদিনে যেটা বলেছিলাম, বেসিক যে আপনি তথ্যগুলো জানলেন, জানার পরে কোম্পানির কি দেখবেন, নেক্সট স্টেপ আমরা বলছি যে আমরা একটা উদ্দেশ্য, যে আমি ওখান থেকে কিছু ক্যাশও পাবো ডিভিডেন্ড আকারে, এবং ওখানে আমার বোনাস শেয়ার পেলে গরুর বাচ্চার মতো সেটা বাচ্চা হয়ে বাড়বে আমার শেয়ারটা, সেম যেমন একটা ডেইরি ফার্ম হয়। তাহলে আমার এক্সপেকটেশন থাকবে যে আমি একটা কোম্পানির, এমন একটা কোম্পানির শেয়ার কিনবো যে কোম্পানি নিয়মিত ডিভিডেন্ড দেয়, বোনাস শেয়ার দেয়, ক্যাশ দেয়, এবং তার প্রফিট ভালো, এবং সেটার কোম্পানির গ্রোথ হলে শেয়ারের দাম অটোমেটিক বাড়বে। তাহলে আমাকে এই ভিড়ের মধ্যে, নয়েজের মধ্যে থেকে আমাকে খুঁজে বের করতে হবে। তো আপনার ডিভিডেন্ড একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যে কোম্পানির ডিভিডেন্ড ভালো দেয়, দেখবেন যে রেকিট ব্যান্ড বলেন বা এখানে বার্জার, ম্যারিকো 400-500% ডিভিডেন্ড দেয়, তাহলে তাদের শেয়ারের দাম অনেক বেশি। কারণ কি? কারণ একটাই, যে সে অনেক ডিভিডেন্ড দেয়, ক্যাশ ডিভিডেন্ড দেয়, এবং এই আশায় যে মানুষ কিনে রাখে। আরও দেখবেন যে বিশেষ করে ডিভিডেন্ডের সময় যখন হয়ে আসে, যে সময় ডিক্লারেশন আসে কর্পোরেটে, একটা কোম্পানি সাধারণত তার এই যে আর্থিক বছরের কথা যেটা বললাম, আর্থিক বছর শেষ হওয়ার পরে দেখবেন যে কোম্পানিগুলো জুনে আর্থিক বছর শেষ হচ্ছে, তারা দেখা যাচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এর মধ্যে ডিভিডেন্ডগুলো ঘোষণা করতেছে। আবার যেগুলো ডিসেম্বরে শেষ হয় তারা দেখবেন সাধারণত মার্চ, এপ্রিল, মে এগুলোতে ঘোষণা করতেছে। তো এই সময়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, সিজনগুলো খেয়াল রাখতে হবে, আপনি কখন কিনবেন, কখন বিক্রি করবেন। তো তার আগে আমি যেটা বললাম, যে আমার উদ্দেশ্য হলো আমি ডিভিডেন্ড পাবো, এবং আমার বোনাস শেয়ারের মাধ্যমে আমার ইয়েটা বাড়বে, আমার শেয়ারের সংখ্যাটাও বাড়বে। আমি এমন কোম্পানি খুঁজে বের করবো যে যারা এইগুলো দেয়। তাহলে আমি কিভাবে খুঁজবো? ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইট আছে, এখানে কিন্তু প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা ডাটা আছে। আপনার এইগুলো স্পেসিফিক্যালি খুঁজতে যাওয়া, মানে যত প্রসেস, স্টেপগুলো পার হয়ে ওখানে যেতে হয়, আপনি দুটা, পাঁচটা, 10টা দেখার পরে আপনার আর এনার্জিতে কোলাবে না, আমি শিওর।
তো আমার এই ওয়েবসাইটে আমি তথ্যগুলোকে এমনভাবে সাজিয়ে যে একদম রেডি, আপনি জাস্ট রান্না করবেন, আপনার সব ইনগ্রেডিয়েন্ট আপনার টেবিলের উপরে রাখা আছে, মরিচ কাটা, পেঁয়াজ কাটা, এভরিথিং জাস্ট লাইক দিস। তো আপনার কাছে সব তথ্যগুলো আমি এমনভাবে রেডি করে দিয়েছি, আপনি সেগুলো ওখান থেকে খালি দেখবেন, অ্যানালিসিস করবেন, নিজের ব্রেনকে খাটাবেন, নিজের বিবেক বুদ্ধিমত্তা খাটাবেন, খাটিয়ে আপনি ইনভেস্ট করবেন। তো দেখি আমরা আজকে ডিভিডেন্ডের ইনফরমেশন আপনি আমার ওখান থেকে কোথা থেকে পাবেন। আপনি ফার্স্ট আমার আমি যাচ্ছি, এটাকে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি এখন যাতে করে আপনি বুঝতে পারেন। তো আমি গুগল ক্রোমে গেলাম। এইটা যাওয়ার পরে আমি আমার ক্যাপিটাল ইনসাইট বিডি এটাতে আমি লগ ইন করলাম। ক্যাপিটাল ইনসাইট বিডিতে এটা আমার হোম স্ক্রিন। অনেকে দেখেছেন যারা আমার এই ওয়েবসাইটে ঢুকেছেন, ইউএস অ্যান্ড বাংলাদেশ স্টক মার্কেট অ্যানালিসিস প্ল্যাটফর্ম, দুইটা মার্কেট নিয়ে আমি কাজ করি। তো এইখানে আপনার যে কাজ, আমি যেটা নিয়ে আজকে আলোচনা করছি, এই যে স্টক অ্যানালিসিস যে ইয়েটা আছে, মেনুটা আছে ডান দিকে প্রথম দিকে, এটার আমি এর আগের ভিডিওতে এই যে বেসিক প্রথমটা নিয়ে আলাপ করছি, যেখানে আপনি অনুমোদিত মূলধন, শেয়ারের সংখ্যা, এগুলো সব পাবেন। এবার তার দ্বিতীয় মেনু আছে, দেখেন ডিএসসি তালিকাভুক্ত স্টক সমূহের ডিভিডেন্ড বিশ্লেষণ। এইখানে আপনি ক্লিক দিবেন। যদিও আমি এই পেজটার আমি হলো লিঙ্কটা ডেসক্রিপশন সেকশন এবং কমেন্ট সেকশনের মধ্যে আপনাদের জন্য দিয়ে দেবো, যাতে করে আপনারা ডাইরেক্ট এখানে এই ইউটিউব ভিডিও থেকে আপনি ওইখানে চলে যেতে পারেন। তো এর মধ্যে বলে রাখি, যারা আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেন নাই আশা করি করবেন, এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। কারণ বেশি বেশি শেয়ার করলে সবাই জানলে সুবিধাটা কি, সবাই যখন শেয়ার মার্কেট সম্বন্ধে বুঝবে তখন এটা কিন্তু সবার জন্য ব্যবসা করার সুবিধা, সবাই যখন বুঝবে। ঠিক সেই রকম আপনি ভালো ড্রাইভার, আপনি গাড়ি চালাচ্ছেন রাস্তা দিয়ে, কিন্তু আরেকটা যদি ড্রাইভার সে যদি নিয়মকানুন না জানে, নতুন ড্রাইভার হয়, তাহলে সে কি করবে? আপনি ঠিকই যাচ্ছেন, সে এসে আপনাকে মেরে দেবে, দেওয়ার পরে আপনি ক্ষতিগ্রস্ত গেলেন। কারণ কি? আপনার ফল্ট না, ফল্ট তার। ঠিক শেয়ার মার্কেটেও তাই। শেয়ার মার্কেটে যারা প্লেয়ার আছে তারা যদি সবাই দক্ষ হয়, ঠিক এমন মেসিকে যদি নিয়ে এসে আপনি আমাদের পাড়ার মাঠে খেলতে লাগাই দেন ছেলেপেলের সাথে, দেখবেন যে সে পারফর্ম করতে পারতেছে না, কারণ তার উপযুক্ত পরিবেশ নাই। অর্থাৎ তার মানের প্লেয়ার নাই, নিয়ম কানুন সবাই এখানে যারা খেলতেছে সেভাবে মানে না, কাজে তার জন্য খেলতে পারাটা ডিফিকাল্ট হবে। ঠিক শেয়ার বাজারও তাই। আপনার যদি সবাই এখানে ইফিসিয়েন্ট হয়, সবাই যদি নলেজেবল হয়, তাহলে কিন্তু ব্যবসা করে মজা আছে। তো আমি আপনাদেরকে সেই চেষ্টা করছি যে আমার সীমিত জ্ঞানে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার, এবং এই বিষয়গুলো আপনারা একটু আপনাদের বন্ধু বান্ধব সবার মধ্যে একটু শেয়ার করবেন, আমার এই চ্যানেলটা, আমার এই ওয়েবসাইটটা, যাতে করে সবাই উপকৃত হয়। তো চলেন এখানে এখন আমরা কথা না বাড়িয়ে যাই, যে এই স্ক্রিনে ঢোকার পরে আপনি এখানে সব কিছু পাবেন। তো আমরা এখানে যে একটা এটার পরিচিতি, এটা একটু আমরা দেখে নিই কি কি আছে। বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানিগুলোর ডিভিডেন্ড সংক্রান্ত সম্পূর্ণ তথ্য এখানে আপনি পাবেন। স্টক ডিভিডেন্ড, নগদ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড, রাইট ইস্যু, আর্থিক বছর শেষ, রিজার্ভ এবং অন্যান্য আয় সংক্রান্ত বিস্তারিত তথ্য। এটা কিন্তু ঢাকা, আমি আবারও বলি, ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইট, সেখান থেকে কিন্তু ডাটাগুলো আমার নেওয়া, আমি নিয়ে আপনাদের জন্য আমি এটা রেডি করে দিয়েছি, যাতে করে আপনি কুইক ডিসিশন নিতে পারেন। তো এখানে কি কি আসলে, এখানে যে আলোচনা করব আমরা, এখানে কি কি কলাম আছে এবং প্রত্যেকটা কলামের মিনিং কি, আপনাকে এইটুকু আমি একটু জাস্ট দেখাচ্ছি। ট্রেডিং কোড, এর আগেই বলেছি যে প্রত্যেকটা কোম্পানির, তারা শেয়ার স্টক এক্সচেঞ্জে যে ট্রেড হয় তার একটা কোড থাকে, এটা সেই ট্রেডিং কোড। নগদ নগদ ডিভিডেন্ড, অর্থাৎ কোম্পানি বিগত দিনে, বিগত বছরগুলোতে নগদ ডিভিডেন্ড কি হারে দিয়েছে সে তথ্যগুলো আপনি এখানে পাবেন। কারণ নগদ নগদ ডিভিডেন্ড, এটা আমি বললাম যে ঠিক ওই গরুর ডেইরি ফার্মে দুধের মতো, দুধ যেমন রেগুলার ক্যাশ আসতেছে, ঠিক নগদ ডিভিডেন্ডটাও তাই। আমি শেয়ার কিনেছি কি নগদ টাকা পাইলাম, ব্যাংকে এফডিআর রাখার মতো। কিন্তু তারপরে আমরা এফডিআর না করে অনেকে আমরা শেয়ার বাজারে টাকা রাখি। তো কেন রাখি? এফডিআর রাখলে তো আমার নিরাপদ, বা আমি বাংলা সঞ্চয়পত্র কিনলে তো আমার নিরাপদ। কিন্তু আমি কেন ওই শেয়ার মার্কেটে যাই? শেয়ার মার্কেটে যাই যে রিস্কও যেমন আছে, গেনও হওয়ার সম্ভাবনা আছে, আবার লসও হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনি যদি একটু তথ্যগুলো ঘাটাঘাটি করে, একটু বিচার বিশ্লেষণ করে আপনি ভালো স্টক কিনতে পারেন, আপনি ড্যাম শিওর থাকেন আপনি ব্যাংকের চেয়ে টাকা রাখার চেয়ে বহুগুণে বেশি প্রফিট করতে পারবেন। তাহলে নগদ ডিভিডেন্ড, নগদ ডিভিডেন্ড তাহলে আমরা জানি যে কোম্পানি প্রতি বছর 10%, 15% হারে নগদ ডিভিডেন্ড দেয়। তো নগদ ডিভিডেন্ডটা দেয় কার উপর? আমরা যখন বলি 10% দিয়েছে, তখন কিন্তু ওই কোম্পানির কিন্তু শেয়ারের মার্কেট প্রাইস যেটা বাজারে বিক্রি হচ্ছে 100, 200 বা 500, তার উপরে কিন্তু না। এটা সবসময় মনে করবেন যে ওই শেয়ারের যেটা ফেস ভ্যালু, ফেস ভ্যালু মানে কি, ওই শেয়ারের অ্যাকচুয়াল লেখা যে মূল্য, সেই মূল্যের হিসাবে কোম্পানি দিবে। কিন্তু কোম্পানি শেয়ারের দাম 10 টাকা, এখন বেশিরভাগ সব কিনা শেয়ারের দামই 10 টাকা। আগে বিভিন্ন রকমের ডেনোমিনেশন ছিল, কারো 1000, কারো 100, অনেক রকম ছিল। এখন পরে যাই হোক একটা ইউনিফাইড সিস্টেম করছে। তো এখন 10 টাকা। তো 10 টাকা
একটা শেয়ারের দাম কিন্তু বিক্রি হচ্ছে 300 টাকা, 400 টাকা, 500 টাকা, ইভেন 3000, 4000। তাহলে আপনি কোম্পানি যখন ডিভিডেন্ড দিবে, বললো তো আমি 100% ডিভিডেন্ড দিচ্ছি, তো 100 কি সে কি পুরো আপনি যে টাকায় শেয়ার কিনলেন সেটার উপরে 100% দিবেন? নো, সে দিচ্ছে হচ্ছে আপনার কোম্পানির তার যে ফেস ভ্যালু তার উপরে। তাহলে 20% শেয়ার মানে একটা শেয়ারের দাম যদি 100 টাকা হয়, যে এখানে আমার এখানে লেখা আছে একটা শেয়ারের দাম, তার যদি ফেস ভ্যালু যদি 100 টাকা হয়, তাহলে তার বিপরীতে আপনি 20 টাকা নগদ ডিভিডেন্ড পাবেন। আচ্ছা, তাহলে শেয়ারের দাম যত বেশি তত নগদ ডিভিডেন্ডের ডিভিডেন্ড ইল্ডটা কম হবে। ডিভিডেন্ড ইল্ড এর আগে আমি বলেছি যে নগদ ডিভিডেন্ড প্লাস ডিভাইড বাই মার্কেট প্রাইস। তাহলে ডিভিডেন্ড ইল্ড যার বেশি সেটা আরো ভালো। তাহলে স্টক ডিভিডেন্ড আমরা জানি যে কোম্পানিরা যখন বোনাস শেয়ার দেয়, আমি টাকা না দেওয়ার পরেও কোম্পানি আমাকে কি করবে, বছর শেষে অতিরিক্ত দিল, বললো 10% বোনাস। তার মানে কি, আমার যদি 10টা শেয়ার কোম্পানির থেকে থাকে বা 100টা শেয়ার থাকে, আমি নতুন 10টা শেয়ার পাবো, এই 10টার জন্য আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। এটাই হচ্ছে স্টক ডিভিডেন্ড। তাহলে নগদ ডিভিডেন্ড আমাকে নগদ টাকা দিবে কোম্পানি। কার উপরে দিবে? ভিত্তি করে তার ফেস ভ্যালুর উপর ভিত্তি করে, শেয়ারে আমি যেটা মার্কেট প্রাইস তার উপরে না। আর স্টক ডিভিডেন্ডটা কি, আমার শেয়ার আছে, কোম্পানি যে ডিক্লেয়ার করবে যে পার্সেন্ট হারে, সেই পার্সেন্ট হারে আমি ডিভিডেন্ড পাবো, সেটাকে বলছি স্টক ডিভিডেন্ড। এরপরে রাইট ইস্যু। তাহলে রাইট ইস্যুটা কি, কখন কোম্পানি একটা রাইট ইস্যু করে, এর মধ্যে মনে হয় ইয়ার রাইট ইস্যু চলতেছে, ইয়ার ইউসিবির আমি দেখলাম। তো রাইট ইস্যুটা কি, রাইট ইস্যুটা হলো কোম্পানির বাজারে তার অলরেডি শেয়ার আছে, বাজারে তার অলরেডি শেয়ার আছে, সেকেন্ডারি মার্কেটে কেনা, স্টক এক্সচেঞ্জে কেনা বেচা হচ্ছে। এরপরে কোম্পানির ফান্ডের দরকার, অতিরিক্ত ফান্ডের দরকার। কোম্পানি মনে করলে, যে এর আগে বলে আসলাম আমি এর আগের পর্বে, যে তার অনুমোদিত মূলধন আছে, তার পরিশোধিত মূলধন কম, সে পরিশোধিত মূলধনটা আরো বাড়াতে চায়। অনেক সময় ব্যাংকিং সেক্টর বা ইয়ার একটা রিকোয়ারমেন্ট থাকে যে এত পার্সেন্ট তার হলো পরিশোধিত মূলধন হতে হবে। অনেক কোম্পানি, অন্যান্য কোম্পানির ক্ষেত্রে সাধারণত এরকম থাকে না, সাধারণত ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল গুলো এরকম একটা ইয়া থাকে, বাংলাদেশ ব্যাংক থেকে রুলস থাকে যে তাদের পেড আপ ক্যাপিটাল বাড়াতে হবে। অর্থাৎ পেড আপ ক্যাপিটালটাই হচ্ছে ভর্তি, তারাই মালিক। তাহলে আমরা শেয়ার কিনছি মানে কি, আমি মালিক হচ্ছি, আমি মালিক হচ্ছি। তাহলে রাইট শেয়ারটা কি, রাইট শেয়ারটা হলো যে কোম্পানির বাজারে অলরেডি শেয়ার আছে, এরপরে সে অতিরিক্ত নতুন শেয়ার দিবে, নতুন শেয়ার মার্কেটে ছাড়বে। তো মার্কেটে ছাড়লে এ জেনারেল পাবলিকে না দিয়ে সে করবে কি, যে এখন যাদের শেয়ার আছে, যারা ওই কোম্পানি অলরেডি মালিক, শেয়ার হোল্ডার, তাদেরকে দিবে। এবং অগ্রাধিকার ভিত্তি দেবে, তারা যদি নেওয়ার পরে যদি বেঁচে যায়, কেউ যদি না নিতে চায়, পরবর্তীতে এগুলো আবার আইপিওর মাধ্যমে সেল করতে পারে। এটা হচ্ছে রাইট ইস্যু। তাহলে রাইট ইস্যু কোম্পানি যদি বলে 2:1 রাইট, অর্থাৎ যে যার দুইটা শেয়ার আছে সে একটা পাবে। তাহলে রাইট শেয়ার আমরা কেন আশা করি, আশা করি এই কারণে যে একটা কোম্পানির বাজারে যদি দাম 10 টাকা হয় বা 100 টাকা হয়, তাহলে রাইট ইস্যু যারা যখন করবে তখন দেখবেন যে তারা কম দামে দেয়। 100 টাকার শেয়ার তো রাইট ইস্যুর মূল্য ধরলো 80 টাকা, রাইট ইস্যুর মূল্য ধরলো 80 টাকায়, তাহলে আপনি 20 টাকা কম দামে কিনতে পারলেন। এটাই হচ্ছে রাইট ইস্যু। আপনার টাকা দিয়ে নিতে হবে, রাইট ইস্যু হচ্ছে টাকা দিয়ে নিতে হবে। আর বোনাস শেয়ার বা স্টক হচ্ছে এটা আমি টাকা দিব না, আমাকে কোম্পানি ক্যাশ না দিয়ে আমাকে আমার ফেভারে আরো শেয়ার ইস্যু করবে, ওই শেয়ার বিক্রি করে আমি ক্যাশ করতে পারবো। অর্থাৎ নগদ ডিভিডেন্ডের ক্ষেত্রে শেয়ারের সংখ্যা কোম্পানির বাড়ে না, কোম্পানি তখন চায় যে আমি ক্যাশ দিয়ে দিই শেয়ার, যাতে করে তাদের ইপিএসটা বেশি থাকে। আর যখন ডিভিডেন্ড বোনাস ডিভিডেন্ড দেয় বা রাইট ইস্যু করে, তখন কিন্তু শেয়ারের সংখ্যা বেড়ে যায়। শেয়ারের সংখ্যা বেড়লে কি হয়, ইপিএস পরবর্তীতে আয় হলে ইপিএস কমে যায়, শেয়ার প্রতি আয় কমে যায়। কিন্তু যারা নগদ ডিভিডেন্ড দেয়, দেখবেন যেসব কোম্পানি, বার্জার বা মেরিকো, তারা সহজে বোনাস দেয় না। তো এইগুলোর ইপিএস দেখেন অনেক বেশি। তার কারণ কি, তাদের ব্যবসা হচ্ছে, তাদের প্রফিট হচ্ছে, যে হারে প্রফিট হচ্ছে, আয় হচ্ছে প্রতি বছর, সে হারে তারা ডিভিডেন্ড দেয় না, কম করে দেয়। আর ওই টাকা ব্যবসায় আবার খাটায়, রিইনভেস্ট করে। তো এইভাবে তখন তাদের কি হয়, তাদের আপনার শেয়ারের দামটা তখন বাড়ে। যেহেতু ইপিএস বেড়ে যায়, শেয়ার সংখ্যা বাড়তেছে না, তাদের প্রফিট বাড়তেছে, তাহলে তখন ইপিএস, ইপিএস মানে কি, আমার টোটাল যে প্রফিট হচ্ছে সেই টোটাল প্রফিটকে টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দেওয়া হয়, দিয়ে প্রতি শেয়ার প্রতি আয় কত, সেটা ইপিএস, আর্নিং পার শেয়ার। তাহলে আমার ইপিএস যত বেশি হবে, তত সেই কোম্পানির শেয়ারের দাম বাড়বে, খুব স্বাভাবিক কথা। যে কারণে ইপিএসটা যাতে বেশি হয়, এই জন্য অনেক কোম্পানি কি করে, ডিভিডেন্ড বা রাইট ইস্যু সহজে করে না। তো রাইট ইস্যু নর্মালি কখন করে, যখন তার এক্সপানশনের দরকার হয়, অনেক ফান্ডের আবার দরকার হয়, তখন তারা আবার রাইট ইস্যু করে, দিয়ে নতুন করে ফান্ড সংগ্রহ করে, নতুন করে শেয়ার ছেড়ে। তাহলে রাইট ইস্যু মানে হলো যে আমি টাকা না দিয়ে
সরি, টাকা দিয়ে আমাকে নিতে হবে, কিন্তু কম দামে, বাজার মূল্যের কম দামে আমি পাবো। আচ্ছা, এবার আর্থিক বছর শেষ, গতদিন আমি বলেছি, কাজে এখানে আর বলবো না। আর্থিক বছর মানে কোন সময়ে কোম্পানি হিসাবটা ক্লোজ করে, তারপরে সেই ভিত্তিতেই তো প্রফিট লস নির্ধারণ হয়, তার ইপিএস নির্ধারণ হয়, তখন সে ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করে। রিজার্ভ, রিজার্ভটা কি, যে একটা কোম্পানি প্রতি বছর যে প্রফিট করছে সেই প্রফিটের একটা অংশ রেখে দেয়। কিসের জন্য? এটা নিরাপত্তার জন্য। তাহলে যেই কোম্পানির রিজার্ভ বেশি সেই কোম্পানির বুঝতে হবে যে তার নেট অ্যাসেট ভ্যালু বাড়তে থাকে, এবং তার ঝুঁকি ঝুঁকি অর্থাৎ ভবিষ্যতে যদি ব্যবসা আপ ডাউন করে, কোনো ডাউন খায়, তাহলে তো এই রিজার্ভ যদি বেশি থাকে সেই কোম্পানি সামাল দিতে পারে, তার দেউলিয়া হওয়ার ঝুঁকিটা কম থাকে। এই জন্য যে কোম্পানির রিজার্ভ বেশি সেই কোম্পানিটার কি আর্থিক কাঠামো শক্তিশালী, ফাইনান্সিয়াল স্ট্রেংথ ভালো। তাহলে রিজার্ভটার দিকেও খেয়াল রাখতে হবে, যে তার কোনো কোম্পানি যদি রিজার্ভ থাকে তাহলে এটা ভালো লক্ষণ। অন্যান্য আয় বলছে কোম্পানির মূল ব্যবসা ছাড়া অন্যান্য উৎস থেকেও আয় হতে পারে, যেমন ব্যাংকে জমার অর্থ, সুদ, ভাড়া আয়, লিজ আয় ইত্যাদি। এটা কোম্পানির আয়ের বৈচিত্র্য নির্দেশ করে। অর্থাৎ একটা কোম্পানি, এখন স্কয়ার ফার্মা, তার কাজ হচ্ছে সে ওষুধ তৈরি করে বিক্রি করে, এটাই তার, এটা হচ্ছে ডাইরেক্ট তার অপারেটিং ইনকাম। কিন্তু অন্যান্য আয় কোনটা হবে? অন্যান্য আয় হলে, এখন স্কয়ার ফার্মা সে হচ্ছে মনে করেন সে আর একটা কোম্পানির শেয়ার কিনে রেখেছে, তার অনেক ফান্ড আছে, সে হয়তো বেক্সিমকো বা ইয়ার আপনি মনে করেন যে ম্যারিকোর সে শেয়ার কিনে রাখছে, তার ফান্ড আছে, অনেক শেয়ার কিনে রাখছে, তো সেই শেয়ার থেকে সে আবার ডিভিডেন্ড পেলো। সেই ডিভিডেন্ডটা আবার কি হবে? তাহলে সেই ডিভিডেন্ডটা স্কয়ার ফার্মার আয় বেড়ে যাবে। আয় বাড়লে এই এই কোম্পানির যে শেয়ার হোল্ডার যারা আছে, এই কোম্পানির ইপিএস, স্কয়ার ফার্মার ইপিএস বেড়ে যাবে, কারণ যেহেতু ওখান থেকে সে আয় পাচ্ছে। এইভাবে অন্যান্য উৎস, তার যে চিরাচরিত যে তার যে নর্মাল যে ব্যবসা, এটার বাইরে যে আয়টা, সেটাকে আমরা বলি অন্যান্য আয়। তাহলে এটা বৈচিত্র্য, এটা থাকলে এটা ভালো, খারাপ না। তাহলে আমরা বুঝে নিলাম যে কোনটার কি ফিচার। এবার আপনি আমার টুলস ব্যবহার করে আপনি কাজগুলো কি কি দেখবেন এখানে। তাহলে ট্রেডিং কোড আপনি যদি দেন, এখানে আমি একটা সিলেক্ট করলাম, ধরেন অ্যাক্টিভ ফাইন, যে কোনো একটা সিলেক্ট করলে আপনার নিচে দেখেন স্ক্রিন। আগে আমি একটু দেখাই নিয়ে আসি যে এখানে টোটাল আছে আপনার ট্রেডিং কোড, আর্থিক বছর, মোট কোম্পানি অর্থাৎ ইনস্ট্রুমেন্ট আছে 396টা, মোট 4 বছর, অর্থাৎ এখানে বিগত 4 বছরের ডাটা আছে, যেটা ঢাকা স্টক এক্সচেঞ্জের যা তথ্য, এটা সেম তথ্য ওখান থেকে নেওয়া। আচ্ছা, এখন আমি অ্যাক্টিভ ফাইন, তাহলে এখানে বলছে ফিল্টার ফলাফল ল্যাব 1, কারণ আমি এখানে একটা কোম্পানি সিলেক্ট করছি, এই জন্য এখানে 1 দেখাচ্ছে। তো এইখানে দেখেন এটা সম্পূর্ণ ডিভিডেন্ড তালিকা, এখানে প্রত্যেকটা 396টা শেয়ারের এর নিচে 396টা শেয়ারেরই আপনি ইয়া দেওয়া আছে, কি দেওয়া আছে, সবার তথ্য দেওয়া আছে। আর এখানে আমি যখন অ্যাক্টিভ ফাইন সিলেক্ট করেছি, যে আমার অ্যাক্টিভ ফাইন দেখার ইচ্ছা, আমি অ্যাক্টিভ ফাইন সিলেক্ট করলাম, তাহলে আপনি এখানে কি দেখতে পাচ্ছেন, নগদ ডিভিডেন্ড এখানে দেখাচ্ছে 0.25% 2022 সালে দিছে, 2021 সালে দিছে 0.5%, 2% দিয়েছে 19 সালে। তাহলে খেয়াল করে দেখেন, 16 সালে দিছে 5%, 14 সালে দিয়েছে 5%। তাহলে আমরা কি দেখলাম, যে 14 সালে দিল, 13 সালে 5%, 14 সালে 6%, 16 সালে এসে 5%, 19-এ এসে 14-র পরে কত গ্যাপ, 16-র পরে 3 বছর ডিভিডেন্ড দেয় নাই। ও না, এদিকে ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড দিতে পারে, এটাকেও আমরা একটু দেখতে হবে পাশাপাশি। মানে ক্যাশ ডিভিডেন্ডের কথা বলতেছি, যে 16-র পরে আর ক্যাশ ডিভিডেন্ড দেয় না, এসে 19-এ দিয়েছে, আবার কম, 5% থেকে দিল 2%, কমে গেল। তারপরে 21-এ এসে দিল আরো 1 বছর গ্যাপ দিয়ে 0.5, তারপরে 21-এর পর 22-এ দিল 0.25, আর এখন 26 সাল, সে এর মধ্যে আর কোনো ক্যাশ ডিভিডেন্ড দেয় নাই। তাহলে আপনি এই অ্যাক্টিভ ফাইনের শেয়ার কেনার আগে আপনাকে দেখতে হবে তার ইতিহাস, সে ডিভিডেন্ড কি দেয়, স্টক ডিভিডেন্ড কবে কবে দিয়েছে। সে 10 সালে দিয়েছে 15%, 11-তে 20%, 12-তে 25, 13-তে 20, 14-তে 20, 16-তে 30, 17-তে 25, 18-তে এসে 20। এর হিসাব বছর শেষ হয় 30শে জুন। রিজার্ভ আছে কত, 1909, অন্যান্য আয় নাই। তাহলে আপনি এটা দেখতে পেলেন। আমরা এখন একটু স্কোয়ার ফার্মার যদি দেখি, এখানে এখানে স্কোয়ার ফার্মা সিলেক্ট করি, স্কোয়ার ফার্মা, আপনি ওখানে জাস্ট টাইপ করলে স্কোয়ার এখানে চলে আসবে। তো স্কোয়ার ফার্মার যদি আমি দেখি, দেখেন স্কোয়ার ফার্মার ক্যাশ নগদটা দেখি, 15 সালে দিছে 30%, 16 সালে দিছে 40%, 17 সালে 35%, 18 সালে 36%, 19 সালে 42, 20-এ 47, 21-এ 60, 22-এ 100, 23-এ 105, 24-এ 110, 25-এ 120। তাহলে আপনি কি বুঝলেন, স্কোয়ার ফার্মার শেয়ারের প্রতি বছরের তার ক্যাশ ডিভিডেন্টের হার বাড়ছে।
প্রতি বছরে তার ক্যাশ ডিভিডেন্ডের হার বাড়ছে, প্রতি বছর সে বেশি বেশি করে ক্যাশ দিচ্ছে এবং প্রত্যেক বছরই দিচ্ছে। আচ্ছা, যদি বোনাস স্টক শেয়ারের দিকে দেখি, আচ্ছা, 96 সালে দিছে 25%, 2003 সালে দিছে 20%, 4 সালে 20%, 5-এ 15, 6-এ 20, 2007-এ 50, 8-এ 35, 2009-এ 25, 10-এ 30%, 2011-তে 35, 22-এ দিছে 40, 13-তে দিছে 30, 14-তে আসে 15%, 15-তে এসে 12.5%, 16-তে এসে 10, 17-তে 7.5, এবং 18-তে 7, 19-এ 7, 20-এ আসে 5। তার মানে কি দেখছি আমরা, স্কোয়ার ফার্মা সে হচ্ছে স্টক ডিভিডেন্ডের পরিমাণ গ্রাজুয়ালি সে কমাচ্ছে। কি দিচ্ছে তার বিনিময়ে? নগদ। তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে যাতে করে আমার শেয়ারের সংখ্যা বাজারে না বাড়ে। আর স্টক ডিভিডেন্ড দিলে কি হবে? শেয়ারের সংখ্যা বাড়বে, ইপিএস কমে যাবে, কোম্পানির বাইরে পারসেপশন খারাপ হবে যে স্কোয়ার ফার্মার আয় কমে গেছে। তার চেয়ে বেটার কি? বেটার হচ্ছে যে পলিসি নিচ্ছে যে আমি আমার যেহেতু ফান্ডের দরকার নাই, আমি কখন সে অতিরিক্ত শেয়ার দেবে, যদি রাইট শেয়ার ইস্যু করা লাগে কোনো এক্সপানশন, তাছাড়া সে করবে না। হলে বোনাস শেয়ার না দিয়ে সে দিচ্ছে ক্যাশ ডিভিডেন্ড দিয়েতে। এটার ফলে কি হচ্ছে, কোম্পানি সাপোজ প্রফিট করতেছে, হয়তো 26 সালে এসে সে প্রফিট করলো 150%, তার হিসাবে, তার ইপিএস, কিন্তু সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো হয়তো 130%, তাহলে 25-এ দিছে 120, আর 30-এ যা দিল সে 130%, তার হচ্ছে 150% প্রফিট হয়েছে 26-এ। তাহলে এই যে 20% টাকা সে রাখলো অতিরিক্ত, এই বাড়তি ইপিএস এর কারণে তার নেট অ্যাসেট ভ্যালুটা বেড়ে যাবে এবং ওই ওর ওর শেয়ারের দামটা বাড়বে ওই স্কয়ার ফার্মার। এটাই হচ্ছে লজিক। তাহলে আপনি যে কোনো কোম্পানি শেয়ার কেনার সময়, কেনার আগে আপনাকে এই চিত্রটা ভালোভাবে দেখতে হবে। আগে বেসিক ইনফরমেশন যেটা বললাম ফার্স্ট ভিডিওতে, এটার আমার এই সিরিজের, ওইটা দেখে আসবেন, তারপরে এসে বিশ্লেষণ করবেন ডিভিডেন্ড। তার এই নগদ ডিভিডেন্ড সে ইতিহাসটা কি, স্টক ডিভিডেন্ডের ইতিহাস কি, রাইট ইস্যু দিয়েছে কিনা, তার আর্থিক বছর শেষ 30-এ জুন। তাহলে আপনাকে স্কয়ার ফার্মা কিনতে হলে 30-এ জুনের, এখন 30-এ জুন পার হয়ে গেছে, তাহলে এখন কিন্তু সে ডিভিডেন্ড ডিক্লারের সময় চলে আসছে। সে দেখবেন আপনার পুরনো তার রেকর্ড যদি দেখেন, তাহলে দেখবেন যে এই জুনের পরে যায় সে ডিভিডেন্ড দেয়, কারণ তার হিসাব বছর শেষ হয় 30-এ জুন। এবং তার রিজার্ভ আছে দেখেন পজিটিভ 1,29,050, এবং অন্যান্য আয়, এটা অন্যান্য আয় -185.90, তার মানে কমে গেছে, হয়তো অন্য এর আগে আয় বেশি হয়েছিল তারপরে কমছে, কিন্তু ওভারঅল তার ব্যবসা ভালো, যে প্রফিট দিচ্ছে, এভাবে ডিভিডেন্ড দিচ্ছে। তাহলে আমরা কি দেখলাম এই স্ক্রিনে? আপনি এখানে পাচ্ছেন যে সম্পূর্ণ কোম্পানি, 96টা কোম্পানির ডাটা এখানে আছে, সবগুলো। আর আপনি ফিল্টার করে দেখতে পাবেন এখানে। আবার যদি দেখতে চান আপনি যে হিসাব বছর আমি, অর্থাৎ এই 30-এ জুন কোন কোন কোম্পানির হিসাব বছর শেষ, এখানে এরকম আছে 259টা কোম্পানি। অর্থাৎ 30-এ জুন, এখন জুলাই মাস, তার মানে এই কোম্পানিগুলো শেয়ারগুলো ডিভিডেন্ড ডিক্লেয়ার হবে সামনে। তাহলে আপনি যদি ফিল্টার করতে চান যে 30-এ জুন যা কাদের হিসাব বছর শেষ হয়, এগুলো সব পেয়ে যাচ্ছেন আপনি, যে কয়টা কোম্পানি আছে প্রত্যেকের ডাটা আপনি দেখতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি এখানে 31-এ ডিসেম্বর দেন, 31-এ ডিসেম্বরে কতগুলো কোম্পানি আছে? 131টা কোম্পানি আছে যাদের হিসাব বছর 31-এ ডিসেম্বর। সেপ্টেম্বরে দেখি আমরা একটু, সেপ্টেম্বরে আছে 2টা কোম্পানি, এখানে 2টাই মিউচুয়াল ফান্ড দেখতেছি। আচ্ছা, তারপরে আর কি আছে এখানে? 31-এ মার্চ দেখি, 31-এ মার্চ আছে 4টা কোম্পানি, বার্জার পেইন্ট, ম্যারিকো, আর 2টা মিউচুয়াল ফান্ড আছে। তাহলে আপনি এই যে এখানে আমার এই 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 টুলসটা ব্যবহার করে আপনি ইজিলি আপনি অ্যানালিসিস করতে পারতেছেন ডিভিডেন্ডের ইতিহাস আপনি ওই কোম্পানিতে বিনিয়োগের আগে। তো আশা করি আমার এই আলোচনা, আমার এই টুলসটা আপনাদের যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। তো এরপর আবারও বলে রাখি, যদি আমার এই আলোচনা আপনাদের কোনো কাজে লেগে থাকে, একটু উপকার বোধ করেন, আমার এই ওয়েবসাইটটা যদি আপনাদের উপকারে আসে, আমি নিজেকে ধন্য মনে করব। এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, এইটুকু প্রত্যাশা আপনাদের প্রতি আমার রইল। ইনশাল্লাহ আবার আমি আমার নতুন অন্য টুলস নিয়ে নেক্সট টাইম আবার কথা বলবো। থ্যাংক ইউ। আবার কথা হবে। আল্লাহ হাফেজ।